সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা উপত্যকা ও প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক, মানবিক এবং আইনগত পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলেছে। হামাসের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের যে কোনো ধরনের পরিকল্পনা যার উদ্দেশ্য গাজা উপত্যকায় প্যালেস্টাইনিদের স্থানচ্যুতি ঘটিয়ে অঞ্চলটিকে পুনরায় নকশা বা রি-ইঞ্জিনিয়ার করার চেষ্টা করা, তা প্যালেস্টাইনিদের সার্বভৌম অধিকার লঙ্ঘন করবে। হামাসের বক্তব্য অনুযায়ী কেবলমাত্র প্যালেস্টাইনিরাই তাদের নেতা নির্বাচন ও তাদের ভূখণ্ড শাসনের অধিকার রাখে এবং জাতীয় সংহতি ও সমন্বিত কৌশল গ্রহণই একমাত্র উপায় যা ইসরায়েলের আগ্রাসনমূলক পরিকল্পনা মোকাবেলায় কার্যকর হতে পারে। তারা এটিও জোর দিয়ে উল্লেখ করেছে যে ইসরায়েল যে পরিকল্পনা করছে তা প্যালেস্টাইনিদের জাতীয় অধিকারের ধ্বংস এবং স্বাধীন রাষ্ট্রের স্থাপনার বাধা সৃষ্টি করার উদ্দেশ্য বহন করছে, যেখানে পূর্ব জেরুজালেমকে রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলের ক্রমাগত চুক্তিভঙ্গ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস, এরদোয়ান এবং জাতিসংঘ। বিস্তারিত ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। ইয়া উম্মাতানা আল আরাবিয়্যাহ ওয়াল ইসলামিয়্যাহ ইয়া আহরার আল আলাম, আসসালামু আলাইকুম জামিআন। হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে যে গত ২ বছর ধরে চলা গণহত্যামূলক যুদ্ধের সময় ইসরায়েল কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি, শুধুমাত্র নিরস্ত্র সাধারণ মানুষদের হত্যার জন্য পরিচিত হয়েছে। এই সময়কাল জুড়ে গাজা, পশ্চিম তীর এবং দখলকৃত জেরুজালেমে ইসরায়েলি যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো সুস্পষ্টভাবে নথিভুক্ত হয়েছে। হামাস আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে এই অপরাধের বিষয়টি বিচার প্রক্রিয়ায় আওতায় আনার জন্য এবং ইসরায়েলের নেতা ও নীতি নির্ধারকদের দায়ী করার জন্য অনুরোধ করেছে। তারা উল্লেখ করেছেন যে এই অপরাধের বিচার সময়সীমার সঙ্গে মিলিয়ে ম্লান হয়ে যাবে না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। হামাস তাদের পক্ষ থেকে শান্তি চুক্তি সম্মেলনের প্রতি অনুগত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং যুক্তরাষ্ট্র সহ সকল মধ্যস্থতাকারী দেশকে ইসরায়েলকে শান্তি চুক্তি লঙ্ঘন বন্ধ করতে, মানবিক সহায়তা, প্রবেশাধিকার খুলতে এবং ২ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনিদের জন্য পুনর্বাসন, আশ্রয় ও পুনর্গঠন পরিকল্পনা কার্যকর করতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও হামাস গাজা উপত্যকা বা তাদের দখলকৃত ভূখণ্ডের প্রতি কোনো ধরনের অধিকার বা ম্যান্ডেট গ্রহণের কটাক্ষমূলক প্রত্যাখ্যান করেছে। শান্তি চুক্তির সময় ইসরায়েলের সীমা লঙ্ঘন অব্যাহত রেখেছে। সূত্র এবং প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় গণমাধ্যম অনুযায়ী খান ইউনিসের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে। ইসরায়েলি নৌবাহিনীও খান ইউনিসের উপকূলে গুলি চালিয়েছে, যেখানে 2 জেলেকে আটক করা হয়েছে এবং তাদের নৌকা ধ্বংস করা হয়েছে। গাজা সিটির পূর্বাঞ্চলেও হামলা চালানো হয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর শান্তি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল এই চুক্তি লঙ্ঘন করে অন্তত ৩৮৬ জন প্যালেস্টাইনিকে হত্যা করেছে এবং ১০১৮ জনকে আহত করেছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যে গাজায় ৭০৩০০ জনেরও বেশি মানুষ, যারা প্রায় সবাই নারী এবং শিশু, নিহত হয়েছে এবং ১,৭১,০০০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়াও গাজার কেন্দ্রীয় এলাকা দেইর আল বালাতে আল মাঘাজি শিবিরে একজন নিরাপত্তা কর্মকর্তা অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে আটক করেছে এবং তদন্ত চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও এই পরিস্থিতিতে আন্তর্জাতিক নিরাপত্তার উপর কঠোর সমালোচনা করছেন। তিনি বলেছেন যে গাজা, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া এবং সোমালিয়ার মতো অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন চলার সময় আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যত নিষ্ক্রিয় রয়েছে। এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনা 2 বছরেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে দৃশ্যমান, যা এই নিষ্ক্রিয়তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো কেবল পর্যবেক্ষক হিসেবে থাকছে, সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। এরদোয়ান তুরস্কের নীতিকে শান্তি ও ন্যায় ভিত্তিক উল্লেখ করেছেন এবং বলেছেন যে মানবাধিকার, মর্যাদা এবং আন্তর্জাতিক আইন রক্ষার জন্য তুরস্কের অবস্থান ন্যায়পরায়ণ এবং নীতিমূলক।
আইনি প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত সোমবার ইসরায়েলের আপিল প্রত্যাখ্যান করেছে এবং গাজায় যুদ্ধাপরাধের তদন্তের পথ স্পষ্ট করেছে। আদালতের রায় বলা হয়েছে যে অক্টোবর 2023-এর পর সংগঠিত সশস্ত্র সংঘাতের ধরন পূর্ববর্তী তদন্তের সঙ্গে একই এবং নতুন কোনো আইনি নোটিফিকেশন বা প্রক্রিয়ার পুনঃশুরুর প্রয়োজন নেই। ইসরায়েল দাবি করেছিল যে অক্টোবর 7-এর পর সংঘাতের বিস্তার নতুন আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি করেছে, কিন্তু বিচারকরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এই সিদ্ধান্ত 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ও যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। যদিও ইসরায়েল আইসিসির বিচার ব্যবস্থার এখতিয়ার স্বীকার করে না, আদালতের রায় প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাধা দূর করেছে এবং তদন্ত অব্যাহত রাখার সুযোগ দিয়েছে। এই সময়কালে গাজায় বসবাসের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। 10 অক্টোবর শান্তি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও মানবিক সহায়তা প্রবেশাধিকারে ইসরায়েল কঠোর বিধিনিষেধ জারি রেখেছে, যা শান্তি চুক্তির মানবিক প্রোটোকল লঙ্ঘন করেছে। গাজায় 2 মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য, পানি, চিকিৎসা এবং পুনর্বাসনের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী মানবিক সংকটকে আরও তীব্র করছে। এই অবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন জাতিসংঘ, আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্রসংঘের শাখাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চাপে আনা জরুরি হয়েছে। গাজা উপত্যকার সংঘাত ও স্থান চুক্তি, হামাস ও ইসরায়েলি নীতি, আন্তর্জাতিক আদালতের প্রক্রিয়া এবং বিশ্বমঞ্চের নীরবতা সবকিছুরই একটি আন্তর্নির্ভরশীল সম্পর্ক রয়েছে। হামাসের বিবৃতিতে যা স্পষ্ট হয়েছে তা হলো, যে কোনো বাহ্যিক প্রচেষ্টা প্যালেস্টাইনিদের অধিকার লঙ্ঘন করে অঞ্চল পুনর্নির্মাণ বা শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে তা আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে। একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধাপরাধের ইতিহাস এবং শান্তি চুক্তি লঙ্ঘনের ধারাবাহিক ঘটনা দেখায় যে যুদ্ধ পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠনের ক্ষেত্রে বৈশ্বিক দায়িত্বশীলতা এবং শক্তিশালী আইনি প্রক্রিয়ার প্রয়োজন। বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো যেমন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন গাজার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী নীতিমূলক এবং মানবিক ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা স্থাপন করা গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠন, মৌলিক নাগরিক সুবিধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন ছাড়া এই অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইসিসির রায় এবং হামাসের প্রকাশিত নীতিগত অবস্থান একসাথে ইঙ্গিত দেয় যে গাজায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং শান্তি কেবল তখনই অর্জন করা সম্ভব যখন ফিলিস্তিনিরা নিজেদের নেতা নির্বাচনে স্বাধীন এবং স্বাধীনভাবে তাদের ভূখণ্ড শাসন করতে পারবেন। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা দেয় যে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা কার্যক্রমকে উপেক্ষা করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক আইনি কাঠামো শক্তিশালী এবং কার্যকরভাবে প্রয়োগ করতে হবে যাতে ভবিষ্যতে এমন সংকট পুনরায় সংঘটিত না হয়। এখনো পর্যন্ত গাজায় সংঘাতের প্রভাবের পরিসর খুব গভীর এবং বহুমাত্রিক। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই সংকটের প্রভাব দীর্ঘমেয়াদী। গাজার নাগরিকদের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ। সামরিক সংঘাতের কারণে অবকাঠামো ধ্বংস এবং বসবাসযোগ্য জায়গায় সংকট সৃষ্টির ফলে জনসংখ্যার স্থানচ্যুতি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সাহায্য ছাড়া সাধারণ মানুষের জীবনধারণ প্রায় অসম্ভব। গাজা উপত্যকায় সংঘাতের রাজনৈতিক বিশ্লেষণও অত্যন্ত জটিল। ইসরায়েলের দখল নীতি এবং হামাসের প্রতিরোধ নীতি দুটি পরস্পর বিরোধী অবস্থান এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে। ইসরায়েলের চলমান নিরাপত্তা দৃষ্টি এবং হামাসের প্রতিরোধ কৌশল একে অপরকে বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধের তদন্ত এবং শাস্তির ব্যবস্থা স্থাপন না হলে এই ধরনের সংঘাত পুনরায় সংঘটিত হতে পারে। হামাসের নির্দেশিকায় যে বার্তা রয়েছে তা শুধু রাজনৈতিক বিবৃতিই নয়, এটি একটি কার্যকর জাতীয় কৌশলগত নির্দেশনাও। এটি ইঙ্গিত দেয় যে
প্যালেস্টাইনিরা নিজেদের স্বরাষ্ট্রমূলক অধিকার এবং সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির সহায়তায় প্রতিরোধ অব্যাহত রাখবে। একই সময়ে এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটের সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণে প্ররোচিত করে। শান্তি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও বাস্তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে না পারা এবং ইসরায়েলের চলমান হামলা গাজার জনগণের মানবিক সংকটকে ক্রমবর্ধমান করছে। এর ফলে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনর্গঠন কার্যকরভাবে প্রভাবিত হচ্ছে। তাই গাজার সংঘাত সমাধান কেবল রাজনৈতিক সমঝোতা বা সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং গভীর মানবিক এবং আইনি কাঠামোর মধ্য দিয়ে হতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির প্রক্রিয়া এবং তুরস্কের কূটনৈতিক চাপ বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রমাণ করেছে যে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সচেতনতা বাড়ানো সম্ভব এবং এটা অত্যন্ত জরুরি। এটি একই সঙ্গে আন্তর্জাতিক নৈতিকতারও একটি পরীক্ষা। গাজার জনগণের জীবন, নিরাপত্তা এবং মৌলিক অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সক্রিয়তা নিশ্চিত না হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা খুবই কঠিন। সবশেষে হামাসের প্রকাশিত বিবৃতি, ইসরায়েলের লঙ্ঘন, আইসিসি রায় এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো একসঙ্গে ইঙ্গিত করছে যে গাজা উপত্যকা কেবল একটি ভূ রাজনৈতিক অঞ্চলের বিবেচ্য নয়, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। গাজায় শান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনিদের নিজেদের অধিকার রক্ষা করতে সক্ষম হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় সহায়ক ভূমিকা পালন করতে হবে। এটা থেকে স্পষ্ট দেখা যায় যে গাজায় সংঘাতের সমাধান শুধুমাত্র সাময়িক চুক্তি বা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সম্ভব নয়, বরং তা গভীর মানবিক, আইনি এবং রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন করা জরুরি। গাজার পরিস্থিতি প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং কার্যকর পদক্ষেপের অভাব মানুষে মানুষের সহিংসতা, দারিদ্র্য এবং স্থানচ্যুতি বাড়াচ্ছে। যুদ্ধাপরাধীর শাস্তি নিশ্চিত করা, মানবিক সহায়তা প্রদান এবং স্থানীয় সরকার ও জনগণের অধিকার রক্ষা না করা হলে গাজায় পুনর্বাসন ও স্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। প্যালেস্টাইনিরা নিজেদের অধিকার রক্ষা করতে এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট না হলে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা কখনো স্থাপন হবে না। গাজা উপত্যকার বর্তমান বাস্তবতা, হামাসের প্রতিরোধ কৌশল, ইসরায়েলের আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অগ্রগতি একসাথে এই সংকটের জটিলতা, মানবিক মাত্রা এবং রাজনৈতিক পরিসর স্পষ্টভাবে তুলে ধরেছে। গাজায় শান্তি পুনর্গঠন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেবল রাজনৈতিক সমঝোতা নয়, গভীর মানবিক সচেতনতা, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার কার্যকর প্রয়োগ এবং সার্বভৌম অধিকার রক্ষার নিশ্চিতকরণ অপরিহার্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।